প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতাটি। কবিতাটি আলোচনা করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো। আমি তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব। তবে কবিতা শুরু করার আগে তোমাদের কবিতার উৎস সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরি। তোমরা কবিতার উৎস সম্পর্কে জেনে নাও। শিকার কবিতাটি প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় 1343 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায়। এই কবিতাটি প্রথমে তার মহাপৃথিবী কাব্যগ্রন্থে সংকলিত হয়েছিল। পরবর্তীকালে অর্থাৎ 2006 সালে অমিতানন্দ দাশ সম্পাদিত বনলতা সেন কাব্যগ্রন্থে শিকার কবিতাটি স্থান পেয়েছে। এবার কবিতাটি পাঠ করে প্রত্যেকটি লাইনের অর্থ আমি তোমাদের বুঝিয়ে দেব। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকের পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। এই লাইনের সরলার্থ হবে, তখন ভোর, ঘাস ফড়িংয়ের দেহের কোমল নীল রঙের মতো আকাশের রং, চারদিকের পেয়ারা ও নোনার গাছগুলি টিয়ার পালকের মতো সবুজ দেখাচ্ছে। অর্থাৎ রাতের অন্ধকার সরে গিয়ে পূব আকাশে ভোরের আলো ফুটে উঠেছে। আকাশে হালকা নীল রং দেখা যাচ্ছে। কবি আকাশের এই নীল রঙকে ঘাস ফড়িংয়ের গায়ের নীল রঙের সঙ্গে তুলনা করেছেন। আবার ভোরের আলোয় সবুজ গাছগুলি দেখা যাচ্ছে। গাছগুলির রং টিয়া পাখির পালকের রঙের মতো সবুজ। কবি এখানে টিয়া পাখির পালকের সঙ্গে পেয়ারা ও নোনা গাছের তুলনা করেছেন। তার পরের লাইনে বলা হয়েছে, একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। কবি এখানে যে তারাটির প্রসঙ্গ এনেছেন, অর্থাৎ ভোর আকাশে যে তারাটি দেখা যাচ্ছে, এই তারাটির একাকিত্ব প্রসঙ্গে কবি পরপর দুটি উপমা দিয়েছেন। প্রথমটি হলো পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। অর্থাৎ ভোরের আকাশে বাকি সব তারার আলো নিভে গেছে, কেবল ভোরের আকাশে একটিমাত্র তারা আছে। রাতের অন্ধকারে সেই তারার যে দীপ্তি বা উজ্জ্বলতা ছিল, তা ভোরের আলোয় অনেকটা ম্লান হয়ে গেছে। পাড়াগাঁর বাসর ঘরে জেগে থাকা সবে বিয়ে হওয়া কনে বউটির লজ্জারাঙা গোধূলি রঙের মতো। মেয়েটি একা বাসর জাগছে। মেয়েটির একা হয়ে যাওয়ার সঙ্গে আকাশের তারার একা হয়ে যাওয়ার মিল আছে। তারপরে কবি আর একটা উপমা ব্যবহার করেছেন। তিনি কিংবা দিয়ে উপমাটি শুরু করেছেন। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গেলাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও। এই লাইনের সরলার্থ হবে, মিশরের মানুষই বা প্রেয়সী তার বক্ষস্থলের একটি অতি প্রিয় মুক্তা নিয়ে তার প্রেমিকের নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে। সেই মুক্তাটির মতোই আকাশের তারাটি একা এখনও জ্বলজ্বল করছে। অর্থাৎ হাজার হাজার বছর আগে সেই প্রাচীন মিশরীয় সভ্যতার যুগে এক প্রণয়িনী তার বক্ষস্থলের অলংকার থেকে একটি সাদা মুক্ত নিয়ে তার প্রেমিকের নীল মদের গ্লাসে রেখেছিল এক রাতে। সেই একটি মুক্তার মতো ভোরের আকাশের তারাটি একা। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অশ্বত্থ পাতার দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের। এই লাইনের সরলার্থ হবে, শীতের রাতে শরীর গরম রাখার জন্য শব্দের অর্থ হচ্ছে গরম। শীতের রাতে শরীর গরম রাখবার জন্য দেশের আদিবাসী মানুষেরা, দেশওয়ালি মানে দেশের মানুষেরা, সারা রাত মাঠে অশ্বত্থ পাতা দিয়ে আগুন জ্বালে। সেই আগুনের রং মোরগ ফুলের মতো লাল।
অর্থাৎ শীতের হাত থেকে বাঁচার জন্য দেশের গরিব সাধারণ আদিবাসী মানুষেরা মাঠে শুকনো অশ্বত্থ পাতা জড়ো করে আগুন জ্বালে। সেই আগুন জ্বালানো হয় সারা রাত। জ্বলন্ত আগুনের রং মোরগ ফুলের মতো লাল। এখানে মোরগ ফুলের সঙ্গে আগুনের তুলনা করা হয়েছে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। এই লাইনের সরলার্থ হবে, ভোরের শেষ পর্বে সবে ওঠা সূর্যের আলো ছড়িয়ে পড়লে আগের কুমকুমের মতো লাল রং আর থাকে না। সেই রং কিছুটা ফ্যাকাশে হয়ে যায় এবং তা যেন হয়ে যায় রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। অর্থাৎ দেশওয়ালিরা সারা রাত মাঠে যে আগুন জ্বেলেছিল তার রং ছিল মোরগ ফুলের মতো লাল, কিন্তু সকালের সূর্যের আলোয় সেই আগুনের রং অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। তার রং আর কুমকুমের মতো লাল নেই। এটা বোঝানোর জন্য কবি একটি উপমা আমাদের সামনে তুলে ধরেছেন। উপমাটি হলো রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা। হৃদয়ের রং কেউ দেখতে পায় না, কল্পনায় বুঝে নিতে হয়। রোগা এই অর্থে দুর্বল বা উদ্যমহীন। আগুনের রং যেন এমনই বিবর্ণ বা ফ্যাকাশে। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। এই লাইনের সরলার্থ হবে, চারিদিকের বনে টলমল করতে থাকা শিশির বিন্দু ও মাথার ওপর নীল আকাশ সবে ওঠা সূর্যের আলোয় ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। অর্থাৎ চারিদিকে বনের গাছগাছালির পাতায় পাতায় শীতের রাতে হিমে জমে থাকা শিশির কণা টলমল করতে থাকে। তাতে সকালের সবে ওঠা সূর্যের আলো পড়ায় এবং আকাশের নীল আলোর তরঙ্গে যেন ঝিলমিল রঙের খেলা। মনে হয় ময়ূরের ডানার সবুজ নীল রঙে চতুর্দিক ঝিলমিল করছে। এবার এই কবিতায় কবি দুবার ভোরের প্রসঙ্গ এনেছেন। প্রথমে যে আলোচনা আমি করলাম, ভোর দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ ভোরের পরিবেশ যে কত সুন্দর রোমান্টিক সেটা কবি দেখিয়েছেন। আবার দ্বিতীয়বার এই যে ভোরের প্রসঙ্গ এখানে এসছে, এখান থেকে কবি দেখিয়েছেন যে এই সুন্দর রোমান্টিক ভোর বা এই পরিবেশকে এক শ্রেণীর মানুষ কিভাবে কলুষিত করেছে। তাহলে দেখে নাও এখানে কি ঘটনা ঘটছে। ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এই লাইনের সরলার্থ হবে, একটা সুন্দর বাদামি হরিণ সারা রাত হিংস্র চিতাবাঘিনীর হাত থেকে বাঁচিয়ে বাঁচিয়ে ভোরের জন্য অপেক্ষা করছিল। অর্থাৎ সুন্দর বাদামি হরিণটি চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সারা রাত মেহগনির বন থেকে অর্জুনের বনে ঘুরেছে এবং নিজেকে রক্ষা করেছে। এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই লাইনের সরলার্থ হবে, সে ভোরের আলোয় নেমে এলো, কচি বাতাবি লেবুর মতো সুগন্ধিযুক্ত ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। অর্থাৎ সুন্দর বাদামি হরিণটি ভোরের আলোয় নেমে এলো এবং বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। কবি এখানে বাতাবি লেবুর সবুজ রঙের সঙ্গে ঘাসের রঙের তুলনা করেছেন। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, ঘুমহীন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। এই লাইনের সরলার্থ হবে, নদীর শীতল ঢেউয়ে সে নামলো, ঘুমহীন ক্লান্ত শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। অর্থাৎ চিতাবাঘিনীর আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাদামি হরিণটি সারা রাত বন থেকে বনান্তরে ঘুরে বেড়িয়ে ভোরের আলো ফুটতেই নদীর ধারে নেমে আসে। হরিণটির দেহ এখন ঘুমহীন ও ক্লান্ত, তাই সে শরীরটাকে নদীর স্রোতের মধ্যে ডুবিয়ে
স্রোতের গতিবেগের আবেগ নিয়ে নিজের শরীরকে আবেগ সম্পন্ন করতে চাইল। এই উদ্দেশ্যে হরিণটি নদীর স্রোতে নামল। কবি এখানে স্রোতের সঙ্গে আবেগের তুলনা করেছেন। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। এই লাইনের সরলার্থ হবে রাতের অন্ধকারের হিমকুঞ্চিত গর্ভাশয় ছিঁড়ে বেরিয়ে আসা ভোরের আলোর মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য। উল্লাস শব্দের অর্থ হলো আনন্দ। হিমকুঞ্চিত শব্দের অর্থ হলো হিম অর্থে ঠান্ডা, কুঞ্চিত অর্থে কোঁকড়ানো। অর্থাৎ রাতের অন্ধকার যেন হিমকুঞ্চিত গর্ভাশয়। নবজাত শিশু যেমন গর্ভাশয়ের অন্ধকার প্রকোষ্ঠ থেকে জন্ম নেয়, তেমনি ঠান্ডায় কুঁকড়ে যাওয়া রাতের অন্ধকার গর্ভাশয় থেকে নতুন দিনের নতুন সূর্যের জন্ম হয়। সকালের ওই সূর্যের আলোয় ঘুম থেকে জেগে ওঠা জগতে আনন্দময় উল্লাস ছড়িয়ে পড়ে। এই উল্লাস পাওয়ার জন্য হরিণটি ভোরের আলোয় নেমে এলো। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, স্বাদে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। এই লাইনের সরলার্থ হবে হরিণ নিজেকে বর্ষাতুল্য সূর্যের রশ্মির মতো দৃপ্ত করে জাগিয়ে তুলে সাহসে, স্বাদে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমকে দেওয়ার জন্য নদীর স্রোতে নামল। অর্থাৎ ভোরের নীল আকাশের নিচে হরিণ এখন আবেগচঞ্চল। বর্ষার ফলার মতো সূর্যের সোনারোদ গাছের ফাঁক দিয়ে এসে বনভূমিতে তির্যক গতিতে পড়ছে। তাতে মনে হয় যেন সমগ্র বনভূমি জেগে উঠেছে। সেই জাগরণে সামিল হয়ে হরিণটি এখন সাহসে ও সৌন্দর্যে ভরপুর। হরিণটির জেগে ওঠার বাসনা হলো হরিণীর পর হরিণীকে চমকে দেওয়া। একটা অদ্ভুত শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। এই অংশের সরলার্থ হবে বনের শান্ত পরিবেশে বন্দুকের গুলির আওয়াজ কেমন যেন অদ্ভুত শোনায়। আর হরিণের রক্তে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে যায়। অর্থাৎ ভোরের আলোয় বনভূমির একটা শান্ত, সুন্দর, মনোরম দৃশ্য। আর এই সৌন্দর্যের মাঝে হরিণটি সাহসে, স্বাদে ও সৌন্দর্যে জেগে উঠেছে। আর প্রকৃতির শান্ত সুন্দর পরিবেশে বন্দুকের গুলির আওয়াজ অদ্ভুত লাগে। এই শব্দ শান্তি, সৌন্দর্য, জীবন নষ্ট করে দেয়। কাজেই হরিণটি শিকারীর পৈশাচিক লালসায় গুলিবিদ্ধ হয়। মচকা ফুলের পাপড়ির মতো নিহত হরিণটির লাল রক্তে নদীর জল লাল হয়ে যায়। কবি এখানে মচকা ফুলের পাপড়ির সঙ্গে হরিণের লাল রক্তের তুলনা করেছেন। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। এই লাইনের সরলার্থ হবে আবার আগুন জ্বালানো হলো হরিণের মাংস রান্নার জন্য। অর্থাৎ রাতে আদিবাসীরা মাঠে আগুন জ্বেলেছিল তাদের শরীরকে গরম করার জন্য, কিন্তু এবার আগুন জ্বালা হলো নিহত হরিণের মাংস রান্না করে লালসা চরিতার্থ করার উদ্দেশ্যে। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ নিরপরাধ ঘুম। এখানে কবি বলতে চেয়েছেন যে টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এরা হলো সভ্য মানুষের প্রতীক, কিন্তু এরা প্রকৃতপক্ষে সভ্য নয়, এরা বর্বর। তথাকথিত সভ্য ভদ্র মানুষের খোলসে ঢাকা মানুষগুলির লালসা ও পৈশাচিকতার বিরুদ্ধে কবি ব্যঙ্গ করেছেন। এই সব মানুষগুলি নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে আদি বর্বরতার গল্পকথা বলতে বলতে নিহত হরিণের মাংসে লালসা চরিতার্থ করে। মাংসের গন্ধে ও সিগারেটের ধোঁয়ায় এই সব বর্বর টেরিকাটা মানুষগুলি অরণ্যের পরিবেশকে কলুষিত করেছে। আর বন্দুক হলো তাদের প্রাণঘাতী হাতিয়ার, যা প্রকৃতির শান্তি ও সৌন্দর্যকে শেষ করে দিচ্ছে। নেশাগ্রস্ত অবস্থায় হিমের রাতে লোকগুলি অপরাধী হলেও নিরপরাধ ঘুমের মধ্যে নিস্পন্দ হয়ে ডুবে যায়। কবিতাটি এখানে শেষ করলাম।